আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্রুত জয়েন হয়ে যান। কথা শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো, যে কথা শোনা যাচ্ছে কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু আগে জানান। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানান। আপনাদের প্রতিদিন একটা করে সেন্টেন্স দেওয়ার কথা ছিল, আপনারা ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাবে ডেইলি স্টারের পত্রিকা থেকে, ডেইলি স্টার পত্রিকা থেকে এবং প্রথম আলো পত্রিকা থেকে। আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথম আলো আপনার আমি দিয়ে দেওয়ার পরে প্রথম একটা সেন্টেন্স আমি যদি দিয়ে দিই, ওটা আসলে হলো কিনা, কতটুকু হলো এবং যদি হয়ে থাকে তাহলে কিভাবে হলো, আপনার ওই সেন্টেন্সে কি কি কার্যক্রম থাকবে, এই জন্য আমরা একটা শীটের কাজ করেছি। এতে যেটা হবে, সেন্টেন্স আমি আগেই দিয়ে দিব, এর পরের দিন আমি এর আনসার শীটটা সহ আমি পেজ থেকে ছবি তুলে অথবা আপনার ইমেজ নিয়ে আমি আপনার গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। এতে আপনার সেন্টেন্সটা কি করে হলো সেটা বুঝতে পারবেন। একটু কথা বলেন, কালকে অনেকেই বলেছেন যে টেন্স চিনতে একটু সমস্যা হয়। আমরা যখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে যাই অথবা ইংরেজি থেকে বাংলা অনুবাদ যখন করতে যাই, তখন টেন্স খুবই গুরুত্বপূর্ণ। টেন্স যদি নির্ণয় করতে আমরা ভুলে যাই, কারণ আমরা প্রথম ক্লাসে যেটা বলেছিলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করা। ভার্বকে আইডেন্টিফাই করার সাথে সাথে আমরা ওইখানে বলেছিলাম যে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট নির্ধারণ করা, এবং এটাও বলেছিলাম যে ভার্ব এবং সাবজেক্ট নির্ণয় করার সময় আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। সেটা আসলে প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, তার মানে টেন্সের বিষয়টা। এরপরে আমাদের সেটা পার্সনের বিষয়টা মাথায় রাখতে হয়। এরপরে সিঙ্গুলার নাকি প্লুরাল অর্থাৎ নাম্বারের বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। কিন্তু আমরা বাস্তবিক অর্থে টেন্স যেইভাবে চিনি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি একটু কথা বলি, খুব দ্রুত মনোযোগ দিয়ে শুনেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের যত যা কিছু লিখি, সাধারণত আমাদের কোনো কিছু লিখতে গেলে আমাদের প্রায় 95% জায়গা আমাদের শুধু প্রেজেন্ট টেন্সের হয়। 90% জায়গা আমাদের প্রেজেন্ট এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। 90% জায়গা সাধারণত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়, বাকিগুলো অন্য ক্ষেত্রে সেটা অন্য ভিন্ন বিষয়, ভিন্ন কিছু দেখা যেতে পারে। সচরাচর ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনায় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা আপনাকে নতুন করে 12টা টেন্স কিভাবে চিনতে হয় এটা আমি আর বলছি না, আপনারা জানেনই বলা। ব্যতিক্রম কিভাবে হয়, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এবং আজকে যে উদাহরণটা পড়াবো, আজকে যে আমাদের যেখান থেকে যা পড়ানো দরকার ছিল, এরকম একটা সুন্দর একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল আছে। আমি যদি বলি এইরকম যদি একটা এক্সাম্পল হয়, যেমন 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় আগরতলায়। এরপরে শপথ গ্রহণ করে 17 এপ্রিল আপনার কোথায়, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। এরপরে আপনার বিভিন্নভাবে দেশ পরিচালিত, মুক্তিযুদ্ধ পরিচালিত হতে থাকে। মুক্তিযুদ্ধ পরিচালনার দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে 1971 সালের, খুব ভালো করে লক্ষ্য করেন, যুদ্ধ পরিচালনার পরে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।
স্বাধীন হয়, খুব ভালো করে লক্ষ্য করুন। বাংলাদেশ স্বাধীন হয়, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘটনা। কিন্তু আপনি দেখেন আমাদের এই যে হয় দেখে তো আমরা যদি টেন্স আইডেন্টিফাই করি তাহলে আমাদের সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা, তাই তো? কিন্তু ঘটনা বাংলাদেশ স্বাধীন যখন আপনার এইরকম থাকে তখন আপনার আগের সেন্টেন্স গুলা দেখতে হয়। তা আসলে আগের সেন্টেন্স গুলো আসলে কোন ঘটনাকে উল্লেখ করেছে। যদি ঘটনাটা পাস্ট টেন্সের হয় তখন পাস্ট টেন্সে, যদি ঘটনাটা ফিউচার টেন্সের হয় তখন ঘটনাটা ফিউচার টেন্সে, আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে প্রেজেন্ট টেন্সে। তার মানে কোনো কিছু সাইন দেখেই নির্ধারণ করা যাবে না যে এটা প্রেজেন্ট টেন্স, না হলে এটা পাস্ট টেন্স, না হলে এটা এইরকম টেন্স। বুঝাইতে পারলাম? তাহলে বাংলাদেশ 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট না বিকামস ইন্ডিপেন্ডেন্ট? বিকেম ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আপনি বাংলা অর্থ কিন্তু এটা দেওয়া নাই 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটা কিন্তু দেয়া নেই। দেয়া আছে কি 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এইরকম ভাবে কথা বলার মাঝখানে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিকবার জেনারেল ভুট্টোর সাথে যোগাযোগ করার মিটিং করার চেষ্টা করেন এবং অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইয়াহিয়া ও ভুট্টোর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এখন বৈঠক অনুষ্ঠিত হয় এটা তো আপনি দেখে আপনি কি চিন্তা করছেন? প্রেজেন্ট টেন্সের কথা। কিন্তু বঙ্গবন্ধু মারা গেছে, এরাও মারা গেছে, সবই মারা গেছে। ঘটনাটা যেহেতু পাস্ট টেন্সের, আপনার সাইন দেখে বোঝা যাবে না যে এটা পাস্ট টেন্সের। ঠিক তেমনি 36 BCS এ একটা প্রশ্ন আসছিল, স্বর্ণলতা ফলিয়া ষাটক একজন মুক্তিযোদ্ধা যিনি কাজ করেছেন মুক্তিযোদ্ধাদের সংগঠিতকরণ এবং বীরাঙ্গনাদের সংগঠিতকরণ আর কি বিষয়ে। এবং তিনি ওইখানে বলা আছে, পরের সেন্টেন্সে বলা আছে তিনি হেমায়েত বাহিনীর কাছে কিভাবে অস্ত্র চালাতে হয় প্রশিক্ষণ গ্রহণ করেন। এখন আমি যদি বলি যে আমার বাবা প্রশিক্ষণ প্রদান করেন, তাহলে আমার বাবা প্রশিক্ষণ প্রদান করতে প্রেজেন্ট টেন্স ভাই। কিন্তু হেমায়েত বাহিনীর কাছে উনি প্রশিক্ষণ গ্রহণ করেন, স্বর্ণলতা ফলিয়া আগের লাইনেই কিন্তু বলা আছে যে বীরাঙ্গনাদের যুদ্ধ করার জন্য বীরাঙ্গনাদের কালেক্ট করেছে বা মুক্তিযোদ্ধাদের পুনঃসংগঠিত করেছে। ঘটনা কিন্তু অনেক আগে। আর পরবর্তীতে সেন্টেন্সটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে তিনি হেমায়েত বাহিনীর কাছে মুক্তিযুদ্ধ কিভাবে অস্ত্র চালাতে হয় সেটা শেখেন, সেই ট্রেনিং গ্রহণ করেন। আপনার সেই ট্রেনিং যখন গ্রহণ করেন তখন সেই ক্ষেত্রে আপনার আর প্রেজেন্ট টেন্সে দেওয়ার কোনো অপশন নাই। এই কারণে গত ক্লাসের সেকেন্ড এক্সাম্পলটাতে আমাদের ছিল টুক ট্রেনিং, অর্থাৎ কি নিয়েছিল? প্রশিক্ষণ নিয়েছিল। এরকম অনেক সেন্টেন্স আপনি দেখবেন। আমরা আজকে একটা সেন্টেন্স করবো 41 BCS এর। এই সেন্টেন্সটাও আমরা দেখবো এরকম একটু সেন্টেন্স আছে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা যদি এইরকম, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল ক্ষেত্রে বিচরণ করেন, বা এখন আপনি চিন্তা করেন রবীন্দ্রনাথ ঠাকুর সকল সাহিত্যের ক্ষেত্রে বিচরণ করেন। এখন রবীন্দ্রনাথ বিচরণ করেন এটা দিয়ে আপনি পাস্ট টেন্স কিন্তু নির্ধারণ করতে পারবেন না। কেন পারবেন না ভাই? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো মারা গেছে অনেক আগে ভাই, তাই তো? বিচরণ করেন মানে হচ্ছে আপনার হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিতে হবে, না হলে পাস্ট ইনডিফিনিট টেন্সে দিতে হবে। অনেকগুলো কথা বলার পরে আপনি লিখলেন 1930 সালে নিউটনের সাথে জার্মানিতে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয় বা সাক্ষাৎ হয়। এই যে হয় সাক্ষাৎ হয়, সালটা দেখে বুঝে নিতে হবে আমাদের এটা পাস্ট টেন্স। আশা করি বোঝাতে পারলাম। টেন্সের বিষয়টা ঠিক এরকম ভাবে সেন্টেন্স ধরে আমাদের সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এটা আগে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। মূলত যদি আমরা কোনো সেন্টেন্সে কনফিউজড হয়ে যায় যেটা আসলে প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগের সেন্টেন্স দেখব। এবং অবশ্যই যেহেতু আমরা পুরো প্যাসেজটা পড়বো, আপনাদের BCS রিটেনে তার সেন্টেন্সের ট্রান্সলেশন আসে না, প্যাসেজের ট্রান্সলেশন আছে। যখন আমরা পুরো প্যাসেজটা পড়ে যাব তখন আমরা বুঝে যাবো ঘটনাটা কি এখনকার না আগেকার। টেন্স নির্ধারণের নতুন করে শর্টকাট কোনো পদ্ধতি নেই। আশা করি বোঝাতে পারলাম। এটা ছিল আমাদের টেন্স নির্ণয় নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা। ওকে।
আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বলেছিলাম যে কখনো কখনো ওয়ার্ড মিনিং থাকবে না, বলেছিলাম যে কখনো কখনো ওয়ার্ড মিনিং আমরা জানা থাকবে না, আমাদের ওয়ার্ড মিনিং জানা থাকবে না, কিন্তু তারপরেও পড়তে হবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখবো। হ্যাঁ, 41 এর বিসিএস, এটা 41 বিসিএস এই প্রশ্ন আমাদের এটা আসছে, 41 বিসিএস এই প্রশ্নটা আসছে, তাই তো? এইটা প্রশ্নটা আমরা লিখছি যেন বিসিএস এর প্রশ্ন কেমন হয় যাতে আপনার বুঝতে সুবিধা হয়। যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে, খাতায় লেখেন দ্রুত, থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8 কোটি 20 লাখের মানুষ, 8 কোটি 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এই একটা সেন্টেন্স দিয়ে হচ্ছে আমাদের 41 বিসিএস এর, এবং সাধারণত বিসিএস এর সেন্টেন্স গুলো এরকম সেন্টেন্স দিয়েই শুরু হয়, তাই তো? খুব ভালো করে লক্ষ্য করেন। যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8 কোটি 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। আমরা এই সেন্টেন্সটা দেখাবো যে একাধিকভাবে আপনি একটা সেন্টেন্সের অনুবাদ আপনি কিভাবে একাধিকভাবে করতে পারেন, এবং যদি কোনো ওয়ার্ডের অর্থ না জানা থাকে সেই ক্ষেত্রে আপনি কি করে করতে পারেন। হ্যাঁ, তো প্রথমেই আপনাদের কাজ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের বিষয়ে আমরা প্রথমে যে কাজটা করি সেটা কি বলেন তো? আমাদের সাবজেক্ট খুঁজে বের করি। বিশ্বে মানে যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8 কোটি 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। কি বাস্তুচ্যুত বলেন তো? মানুষ। কত মানুষ? 8 কোটি 20 লাখের বেশি মানুষ কি বলেন তো? বাস্তুচ্যুত। বাস্তুচ্যুত অর্থটা আমরা জানি ডিসপ্লেসড, ডিসপ্লেসড। আমরা একটু পরেই পড়বো যে ডিসপ্লেস শব্দের অর্থ না জেনেও আমরা কি করে অনুবাদ করতে পারি, কারণ আপনি তো সব সময় সব ওয়ার্ডের অর্থ জানবেন না, তখন আপনি কি করবেন বুঝতে পারলাম। কারণ মূল সাবজেক্ট পেয়ে গেছি কাকে বলেন তো? প্রথমে সাবজেক্ট পেয়ে যাই, চলেন আমরা 8 কোটি 20 লাখের মানুষ, তার মানে মোর দেন 82 মিলিয়ন পিপল, মোর দেন 82 মিলিয়ন পিপল, 8 কোটি 20 লাখের বেশি মানুষ। কোথায় বলেন তো? বিশ্বে, সারা বিশ্বে। তার মানে ইন দা ওয়ার্ল্ড অথবা অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড, অ্যারাউন্ড, অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড। আমরা আগে স্ট্রাকচার ওয়াইজ করতেছি, তারপর আমরা ভেঙে ভেঙে করবো। মোর দেন 82 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড, 8 কোটি 20 লাখের বেশি মানুষ সারা বিশ্বে। আমরা বলেছিলাম যদি একাধিক ওয়ার্ড থাকে তো অ্যাডভার্বিয়াল গুলো আমাদের সামনে ব্যবহার করতে হয়, শুরুতেই ব্যবহার করতে হয়। এই যে দেখেন তো, বলেন তো আজ, আজ মানে কি বলেন তো? আজ বলতে কি এই সেন্টেন্সে কি আজকের দিনকে বোঝাইছে? না, বর্তমান সময়কে বোঝাইছে না, বর্তমান সময়কে বোঝাইছে। তার মানে আজ বলতে আপনি টুডেও ব্যবহার করতে পারেন,
আজ বলতে আপনি নাও ব্যবহার করতে পারেন, আজ বলতে আপনি অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারেন, আজ বলতে আপনি অ্যাট দিস মোমেন্ট ব্যবহার করতে পারেন, আজ বলতে আপনি অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারেন, আজ বলতে আপনি কি বলেন তো কারেন্টলি ব্যবহার করতে পারেন। কারণ আজ বলতে আজ শুক্রবার, আজ সোমবার, বিষয়টা এইরকম না। আজ বলতে বর্তমানে বোঝানো হয়েছে, বুঝাতে পারলাম? তার মানে আমরা এই সাবজেক্টের আগে আমরা আর একটা ব্যবহার করে বলবো ওই যে ওয়ার্ড গুলা, কিগুলা আমরা অ্যাডভার্ব কোথায় কেন ব্যবহার করবো, এরপর একটা কমা ব্যবহার করবো কিনা, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে আমরা লিখলাম এট প্রেজেন্ট, PRESENT, এট প্রেজেন্ট, অথবা আপনি লিখলেন নাও, অথবা লিখলেন টুডে, অথবা লিখলেন আপনি কারেন্টলি, CURRENTLY, কারেন্টলি, আপনার খুশি যা পারেন। এট প্রেজেন্ট মোর দেন 82 মিলিয়ন পিপল। এখন এই যে যখন আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম, ইনস্টেড আমাদের দলিত সাবজেক্টটা প্লুরাল আছে। বাস্তুচ্যুত ভাই নিজে নিজে বাস্তুচ্যুত হয়েছে না, কেউ না কেউ বাস্তুচ্যুত করেছে তাকে। আমরা বলেছিলাম কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে, আমাদের সাবজেক্টটা কি ভার্বের কাজটা করতে পেরেছে, এর পরবর্তীতে আমাদের সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। আমাদের দেখেন আমরা প্রথমে সাবজেক্টটা পেয়ে গেছি প্লুরাল, আর বাস্তুচ্যুত মানে কেউ তা ওই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। বাস্তুচ্যুত মানে কোনো একটা এলাকা থেকে কাউকে যখন তাড়িয়ে দেয়, যেমন আমাকে যদি কেউ ঢাকা থেকে তাড়িয়ে দেয় তাহলে আমি ঢাকা থেকে বাস্তুচ্যুত। বাস্তুচ্যুত ইচ্ছে করা হয় না, বাস্তুচ্যুত অন্যের দ্বারা হয়, সুতরাং প্যাসিভ ভয়েস। তাহলে পিপল এর জন্য কি আসবে আর, ডিসপ্লেসড, DISPLACED, আর ডিসপ্লেসড। তার মানে at present more than 82 million people around the world are displaced। তার মানে আমরা এতটুকু পাই গেলাম, আজ সারা বিশ্বে 8 কোটি 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। কেন বলেন তো? এরপর আমরা বলছিলাম পিছন থেকে অনুবাদ করে দেব, বাঁচতে মানে কি, টু প্রটেক্ট, PROTECT, টু প্রটেক্ট, রক্ষা করতে। বাঁচতে মানে নিজেদের রক্ষা করতে, বাঁচতে মানে কি নিজেদেরকে রক্ষা করতে। টু বাঁচতে, কোথায় থেকে বাঁচতে বলেন তো? টু প্রটেক্ট, যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে। টু প্রটেক্ট ফ্রম দেমসেলফ, টু প্রটেক্ট দেমসেলফ, তাদের নিজেদেরকে রক্ষা করতে। অথবা আপনি সহজভাবে লেখেন টু সেফ, বাঁচতে। ফ্রম, কোথায় থেকে বাঁচতে বলেন তো? যুদ্ধ, ওয়ার, নিপীড়ন ইংরেজি না জানলে আপনি লিখতে পারবেন না। অপারেশন, সহিংসতা ইংরেজি আপনাকে জানতেই হবে। ভায়োলেন্স, মানবাধিকার লঙ্ঘন ইংরেজি জানতেই হবে। হিউম্যান রাইটস ভায়োলেশন, মানবাধিকার লঙ্ঘন। তারপরে টোটাল সেন্টেন্সটা কি হলো? অ্যাট প্রেজেন্ট মোর দেন 82 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর ডিসপ্লেসড, বাধ্য করা হয়েছে, কি বলতো বাস্তুচ্যুত করা হয়েছে এত মানুষকে, টু প্রটেক্ট, বাস্তুচ্যুত, হ্যাঁ, টু প্রটেক্ট আপনার কি বলতো, ফ্রম ওয়ার, ভায়োলেন্স, অপারেশন অ্যান্ড হিউম্যান রাইটস, আপনার ভায়োলেশন। আপনি এইভাবে করতে পারেন। এখন মনে হচ্ছে যে আপনি এইভাবে করবেন না, তাহলে আপনি প্রথমে কি করতে পারেন, আপনি ঠিক এভাবে কেটে দেন। হ্যাঁ, আমি একটু মুছে দিলাম, এটা মুছে দিলাম। মুছে দিয়ে আপনি প্রথমে ইনফিনিটিভ ব্যবহার করবেন। টু প্রটেক্ট, PROTEC, টু প্রটেক্ট দেমসেলফ, টু প্রটেক্ট SELF, টু প্রটেক্ট দেমসেলফ ফ্রম, এরপরে ওই লেখেন টু প্রটেক্ট দেমসেলফ ফ্রম ওয়ার, অপারেশন, ভায়োলেন্স অ্যান্ড মানব হিউম্যান রাইটস ভায়োলেশন, রক্ষা দিয়ে বাঁচতে। এরপর একটা কমা দেন, এরপরে লেখেন দিয়ে দেন মাঝখানে দেন টুডে, এরপরে আর একটা কমা দিতে হবে। টুডেটাকে দুইটা কমার ভিতরে মাঝখানে রাখেন টুডে, এরপর আপনি বাকি সেন্টেন্স যা লিখছেন তা লিখবেন, কোনো সমস্যা নেই, আপনি এইভাবে করতে পারেন। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে, মনে করেন যে আপনি ডিসপ্লেস শব্দটা জানেন না, একদমই জানেন না, ডিসপ্লেস শব্দটা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তাহলে এবার আপনি কি করে করবেন বলুন তো? এবার যদি আপনি দেখেন, যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8 কোটি 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাই তো? আপনি এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারেন, কিভাবে জানেন? মোর দেন অ্যাট প্রেজেন্ট মোর দেন 82 মিলিয়ন পিপল আর ফোর্সড, বাধ্য করা হয়েছে, টু ফ্লি, পালিয়ে যেতে।
আপনি মনে করেন বাস্তুচ্যুত, বাস্তুচ্যুত মানে কি আপনি বাংলা বোঝেন যে বাস্তুচ্যুত মানে এক দেশ থেকে কারো মানে রোহিঙ্গারা কিভাবে চলে আসছে, রোহিঙ্গারা চলে আসছে কি আমাদের ওদের অত্যাচারে ভয়ে পালায় চলে আসছে দেশ থেকে। তার মানে কি বলতো মোর দেন 82 মিলিয়ন পিপল আর ফোর্সড, প্রায় 8 কোটি 20 লাখের বেশি মানুষকে বাধ্য করা হয়েছে টু ফ্লি, পালিয়ে যেতে, দেয়ার হোমল্যান্ড, তাদের মাতৃভূমি, দেয়ার হোমল্যান্ড, তাদের মাতৃভূমি, অথবা দেয়ার কান্ট্রি, তাদের দেশ। এরপর কেন? টু এসকেপ, এখানে আপনি মানে রক্ষা পেতে, টু এসকেপ ফ্রম ওয়ার, অপারেশন, তারপরে আপনার ভায়োলেন্স এন্ড মানবতার। দেখেন আপনি এইভাবে আর আপনি করতে পারেন। এখন মনে করেন যে আপনি পালিয়ে যেতে এইভাবে আপনি মনে করেন এত কোটি ওয়ার্ড আসতো না, তখন আপনি আরো সহজভাবে লিখতে পারেন। কিভাবে? আপনি লিখবেন মোর দেন 82 মিলিয়ন পিপল ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার হোমস, জাস্ট এতটুকু লেখেন, জাস্ট এইভাবে লিখবেন মোর দেন 82 মিলিয়ন পিপল ওয়ার ফোর্সড, বাধ্য করা হয়েছিল, টু লিভ, LEAV, টু লিভ। মনে করেন আপনার পালিয়ে যাওয়া ইংরেজি মনে নাই আপনি, তখন কি লিখবেন? টু লিভ দেয়ার হোমস, টু লিভ দেয়ার হোমস, তাদের বাড়ি থেকে পালিয়ে যেতে। এখানে দেয়ারের পরে আবার হাউস দিয়ে না, দেয়ারের পরে পসেসিভের পরে হাউস ব্যবহৃত হয় না, হোমস ব্যবহৃত হয়। বুঝতে পারলাম? এর পরবর্তীতে বাকিটা আপনি আপনার নিজের মতো করে সাজায় লিখতে পারেন। এরপরে আপনি আপনার বাকিটা নিজের মতো করে সাজায় লিখতে পারেন। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে ভাই আসলে আমি এইটা এইভাবে না লিখে আর যদি অন্য কোনোভাবে লেখা যায়, এটা যদি এইভাবে না করে আমি যদি আর অন্য কোনোভাবে লিখতে চাই, সেটাও লিখতে পারবেন। কিভাবে লিখতে পারবেন বলুন তো? আচ্ছা, এই যে 82 মিলিয়ন পিপলটাকে, এটাকে আপনি অবজেক্ট বানায় ফেলেন। এবার এটাকে অবজেক্ট বানাবো কেমন ভাই? কি বলেন এটা অবজেক্ট বানাবো? হ্যাঁ সরেন বানাই। এখানে কি আছে বলতো? ওয়ান। আপনি লেখেন প্রথমে ওয়ান, এরপর কি আছে? অপারেশন, OPPRESS অপারেশন, সহিংসতা মানে ভায়োলেন্স, VIOLENC ভায়োলেন্স, এন্ড মানবাধিকার লক্ষণ, হিউম্যান রাইটস, RIGHT হিউম্যান রাইটস, ভায়োলেশন, VIOLO ভায়োলেশন, LATION ভায়োলেশন। খুব ভালো করে লক্ষ্য করুন। ওয়ার, অপারেশন, ভায়োলেন্স এন্ড হিউম্যান রাইটস ভায়োলেশন, যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন। এই জিনিসগুলা কি করছে? ওই মানুষগুলাকে বাধ্য করছে না? এই জন্য আমি এই জিনিসগুলাকে আমি এবার সাবজেক্ট বানাইছি। এইবার সাবজেক্ট করা হয়ে গেল, টোটাল 4টা জিনিস হয়ে গেল। তার মানে হ্যাভ ফোর্সড, FORCED, হ্যাভ ফোর্সড, বাধ্য করেছে। কাকে বাধ্য করেছে? এইবার আমি 8 কোটি 20 মিলিয়ন মানুষকে অবজেক্ট করে ফেলবো। হ্যাভ ফোর্সড কাকে বলতো? 82 মিলিয়ন পিপল, মোর দেন 82 মিলিয়ন, হ্যাভ ফোর্সড মোর দেন 82 মিলিয়ন পিপল, হ্যাভ ফোর্সড মোর দেন 82 মিলিয়ন পিপল টু লিভ দেয়ার হোমস, টু ফ্লি দেয়ার হোমস, টু লিভ দেয়ার মাদারল্যান্ড, টু লিভ দেয়ার আপনার কান্ট্রি। তার মানে আমি এই সেন্টেন্সটা, একটা সেন্টেন্সটাকে এটাকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। আপনি নিজে যখন ইংরেজি ধারণ করবেন তখন পরীক্ষক যেমনে খুশি এমনি দেখ। আমি এই সেন্টেন্সটাতে মিনিমাম 20 ভাবে লিখতে পারবো, এই সেন্টেন্সটাকে মিনিমাম আমি 20 ভাবে লিখতে পারবো। আপনি যখন ইংরেজি ধারণ করবেন তখন এইখানে কি দিছে, আমি কিন্তু এই সেন্টেন্সের দিকে যাইনি, তার সবচেয়ে বড় প্রমাণ দিলাম যে আপনি দেখাতে পারবেন না যে কোনো একটা বাংলাদেশের, এটা তো বিগত বছরের কোশ্চেন, কোনো একটা বাংলাদেশের বইয়ে আপনার এটাকে সাবজেক্ট বানাইছে, আমি এটাকে সাবজেক্ট বানাই করছি। বুঝতে পারলাম? কারণ আপনার এটাকে সাবজেক্ট বানাই করলে আপনি এটাকে অবজেক্ট বানাইছেন, একই তো কথা। আপনি বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে বড় বিষয়। ক্লিয়ার? এই সেন্টেন্সটাকে বুঝছেন কিনা? এবং আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনার কখনো কখনো ওয়ার্ড কমন পড়বে না। যদি ওয়ার্ড কমন না পড়ে সেই ক্ষেত্রে আপনি ঠিক এইভাবে করবেন। কিভাবে করবেন? যেভাবে আমি দেখাই দিলাম, যে আপনার ওইখানকার বাংলাটা মিনিং চিন্তা করবেন যে আসলে এই বাংলাটা আপনি বুঝেন কিনা। আসলে বাংলা যেটা বুঝছেন ওইটাই আপনি লিখে আসেন। আপনার ওই ওয়ার্ডের এক্সাক্ট বাংলা লিখতে হবে, বিষয়টা এরকম না। কথা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার করতে পেরেছি কিনা বলেন? দ্রুত বলেন।
দ্রুত বলেন যে ক্লিয়ার হইল কিনা, ক্লিয়ার হলো কিনা একটু দ্রুত বলেন। ক্লিয়ার হলো কিনা একটু দ্রুত বলেন। ক্লিয়ার। Okay. Second sentence. সেকেন্ড সেন্টেন্সটা দেখি, এটা আপনার সহজ সেন্সের আপনার নিজের বাস্তুচ্যুত মানুষের রেকর্ড সংখ্যা। বাস্তুচ্যুত মানুষের এই রেকর্ড সংখ্যা, এই রেকর্ড সংখ্যা পুরো বাংলাদেশের জনগণের জনসংখ্যা প্রায় অর্ধেক। পুরো বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক। আপনাদের দ্রুত করেন, এটা দ্রুত করেন। এটা 1 সেকেন্ডের মানে 1 মিনিটের ভিতরে, 1 মিনিটের না, ক্রোড কি ব্যাপার হিসেবে যাবে? হ্যাঁ, করা যাবে ভাই, করা যাবে, করতে পারবে না। লিখতে পারেন 8 crore 20 lakh পিপল, আপনি লিখতে পারেন। এটা দ্রুত করেন। বাস্তুচ্যুত মানুষের এই রেকর্ড সংখ্যা পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। এটা দ্রুত বলেন। এটা করে দিলেন না, কারণ এটা একদম সিম্পলের ভিতরে করছে। দ্রুত করতে হবে। এবং যখন আমরা সেন্টেন্সগুলো করবো তখন যেন গ্রামাটিক্যাল ব্যাপারটা আমরা মাথায় রেখে আমাদের। দ্রুত লিখতে হবে। The record number of displaced people is half of population of Bangladesh. Okay. দুইজন লিখছেন, দ্রুত লিখতে হবে। দ্য রেকর্ড নাম্বার অফ ডিসপ্লেসড পিপল ইজ হাফ অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ। বাকিরা কোথায়? বাকিতে লিখতে হবে। আর কেউ লিখছেন না? এই সিম্পল সেন্টেন্স এত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অ্যাজ ইট কিন্তু অলরেডি বাস্তুচ্যুত মানুষের এই রেকর্ড সংখ্যা, কারণ কিছু থেকে অনুবাদ করে আসেন। দিস রেকর্ড নাম্বার অফ ডিসপ্লেসড পিপল, পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক, ইজ অ্যাবাউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ বাংলাদেশ। বুঝতে পারলাম? সম্পূর্ণ জনসংখ্যার প্রায় অর্ধেক। আচ্ছা, এইবার আমরা একটা সেন্টেন্স পড়বো, কারণ আমরা সেন্টেন্স পড়া থেকে আমরা যেহেতু একটু শিখছি। এবার আমরা একটা সেন্টেন্স লিখবো, ঠিক আছে? লেখেন।
সেখান থেকে 2017 সালে সেখান থেকে 2017 সালে প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। খুব ভালো করে লক্ষ্য করেন টেন্সের ব্যবহার। আমরা যখন এরকম কোন সেন্টেন্স দেখব, আমরা প্রায়ই বলছি যে সেন্টেন্স দ্বারা আমাদের বায়াসড হওয়া যাবে না, সেন্টেন্সটাকে আমাদের মতো করে চিন্তা ভাবনা করে নিতে হবে। হয় সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড থেকে যদি সব কমপ্লেক্সে নিলে সহজ হয়, অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল নিলে সহজ হয়, আমরা যেটা সহজ হয় সেটাই করব। তো সেখান থেকে 2017 সালে প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আপনি দেখেন এই যে নেই, এটা দেখে যেমন সে 5 কেজি পানি নেই, হ্যাঁ, সে 2 কেজি আম নেই, কিনে নেয়, এমন অর্থে আমাদের সাধারণত প্রেজেন্ট টেন্স হওয়ার কথা। কিন্তু খুব ভালো করে রাখেন সেখান থেকে 2017 সালে, এই জন্য আমরা বলছি টোটাল সেন্টেন্সকে সেন্টেন্সের দিকে তাকাতে হবে। এই জন্য আমরা বলেছি টোটাল সেন্টেন্সের দিকে তাকাতে হবে, সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখতে হবে যে আসলে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। কারণ অবশ্যই আমাদের 2017 সালের বেলা কোন টেন্স বলতো? পাস্ট টেন্স। এইবার আপনি চিন্তা করেন সেখান থেকে 2017 সালে প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এখন এই যে 10 লাখের বেশি মানুষ শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়, আফটার বিং ফর্সিবলি ডিসপ্লেসড, এইভাবে লিখতে গেলে অনেকেই করে আফটারের পরে বিং দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে আফটারের পরে বিং এর পরে কি আবার বারবে ইট ইজ করবেন নাকি করবেন না, সেটাও আপনার একটা কনফিউশন। পার্টিসিপলের ব্যবহারটা আপনাদেরকে পড়িয়েছিলাম হয়তো খুব সম্ভবত ফ্রি ক্লাসে। পার্টিসিপলের ব্যবহারটা আমরা পড়িয়েছিলাম হয়তো আমরা ফ্রি ক্লাসে। বিং এর পরে আমাদের মানে কখন পারফেক্ট পার্টিসিপল হয়, কখন কি হয়, এটা আমরা বিস্তারিত পড়িয়েছিলাম, হয়তো আরেকটা ক্লাসে আবার পড়াবো। কিন্তু আমরা এইরকম সেন্টেন্স দেখে আমরা যেভাবে করবো সেখান থেকে ফ্রম দেয়ার, সেখান থেকে 2017 সালে ইন 2017 প্রায় 10 লাখ রোহিঙ্গা পিপল জোরপূর্বক বাস্তুচ্যুত হয়। আপনি এটা লেখেন 10 লাখ রোহিঙ্গা পিপল, about 10 lakh Rohingya people were displaced প্রায় 10 লাখের বেশি ফোর্সিবলি, অর্থাৎ প্রায় 10 লাখের বেশি জনগোষ্ঠী জোরপূর্বক ভাবে কিভাবে বাস্তুচ্যুত করা হয়। এবং তারা টুক শেল্টার আশ্রয় নিয়েছিল ইন বাংলাদেশে ইন 2017 সালে। আপনি এইবার দেখেন কতটা সহজ হয়ে গেল। আমি যেটা বোঝাতে চাইলাম, এইরকম সেন্টেন্স যদি এরকম থাকে আমাদের, যেটা সিম্পল আছে কিন্তু আমার করতে গেলে একটু ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আমরা ওটাকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করে ফেলবো, ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো, এবং আমরা প্রয়োজন হলে নতুন কিছু ক্লোজ মার্কার ব্যবহার করবো, সেন্টেন্সের মান আরো বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম? তো এরকম সিম্পল সেন্টেন্সকে আপনি কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে ব্যবহার করবেন। এখন আপনি এই সেন্টেন্সকে আরো কত ভাবে লিখা যায়, মানে আপনার আনবিলিভেবল। যেহেতু 2017 সালে আপনার লাইনটা পর এর আগের একটা লাইন ছিল, এটা আমি লিখিনি,
যে মায়ানমার উচ্চ দেশের 5টা দেশের ভিতরে অন্যতম। আগের সেন্টেন্সে একটা মায়ানমার শব্দটা ছিল। তার মানে আপনি সুন্দর করে লিখতে পারেন, যেহেতু 2016 সালে 17 সালে মায়ানমারে এরকম বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছিল, এই কারণে বাংলাদেশে প্রায় 10 লাখ মানুষ রোহিঙ্গা এসে আশ্রয় নেয়। এই কারণে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আপনি এই সেন্টেন্সটাকে এইভাবে ব্যবহার না করে আপনি হোয়াইলের মাধ্যমে ব্যবহার করতে পারেন। একদিকে মায়ানমারে 2017 সালে বাস্তুচ্যুতির ঘটনা ঘটে, একই সময় 2017 সালে আমাদের কি করে প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। টুক শেল্টার দিতে পারেন অথবা শেল্টার দিতে পারেন। শেল্টার মানে হচ্ছে আশ্রয় দেওয়া এবং নেওয়া, দুই অর্থে ব্যবহৃত। বুঝাইতে পারলাম? আমরা এইরকম ভাবে সেন্টেন্স যেভাবেই থাকুক না এই সেন্টেন্স যেভাবে আছে এভাবেই করতে হবে, বিষয়টা এরকম না। আমার এতগুলা বকবকানোর মানে হচ্ছে এই সেন্টেন্স যেভাবে আছে এইভাবে না চিন্তা করে আপনি যেভাবে চিন্তা করলে সহজ ওইভাবে চিন্তা করবেন। কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা এবার বুঝতে পারলেন কিনা বলেন? দ্রুত বুঝতে পারা গেল কিনা একটু দ্রুত বলতে হবে। দ্রুত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখতে হবে যে ক্লিয়ার। শুধু আমরা এই একটা সেন্টেন্স না, এরকম শত শত সেন্টেন্স যদি পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে কিভাবে করব ওটা জানার উদ্দেশ্যে আমাদের প্র্যাকটিস করা। দিস রেকর্ড নাম্বার ডিসপ্লেস ট্রিপল ইজ অ্যাবাউট, ইজের পর একটা অ্যাবাউট দিয়ে প্রায় আছে তো অথবা নিয়ারলি দিয়ে তাইলে হবে। ইজের পর একটা অ্যাবাউট দিয়ে অথবা প্রায় আছে তো এটা একটা দিয়ে, ঠিক আছে? উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশ তখন এসব রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে আশ্রয় দেয়। দেখেন আবার একই ধরনের সেন্টেন্স। ক্লিয়ার হলো? ওকে। উদার মানবিকতা এটা টোটালি আপনাদের কাছে, এটা আমি করে দিব না, এক ওয়ার্ডও করে দেব না। এটা উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে, মানবিকতার দৃষ্টান্ত হিসাবে উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশ তখন এসব রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে আশ্রয় দেয়। এসব রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে আশ্রয় দেয়। দেখেন টেন্সের ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। আশ্রয় দেয় মানে কি আপনি লিখে দিবেন, মানে আশ্রয় মানে শেল্টার্স এস যোগ করে দেন। বাংলাদেশ শেল্টার্স অথবা বাংলাদেশ ধরেন আপনার কিছু একটা লিখে দিলে প্রেজেন্ট টেন্সে না, আগের সেন্টেন্সটা আমরা পড়ে আসছি কি পাস্ট টেন্সের বেলায়। সুতরাং এইখানে আমাদের বাংলা ভাষায় আপনি যেভাবে লিখেন উনি তো এইভাবেই লিখছেন। এটা দ্রুত করেন, এটার জন্য সময় হচ্ছে আমাদের 30 সেকেন্ড দিলে ভালো হতো, কিন্তু 1 মিনিট দিলাম কারণ যেহেতু আপনাদের লিখতে হয়, দ্রুত লিখতে হবে। আমাদের প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থায় যাব ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, এটার জন্য আমাদের যেন 15, 30 এবং 35 সর্বোচ্চ 40 মিনিটের ভিতরে আমরা 25-50-এর ভিতরে যেন আমরা এমনভাবে আনসার করবো যেখানে আমরা 40+, আমার প্রাথমিক পর্যায়ের টার্গেট হচ্ছে 40+ মার্ক পাবো, কিন্তু যারা রেগুলার একটু প্র্যাকটিস করবেন তারা অবশ্যই 45 মার্কস পেবে। এই দুইটা সেক্টরে পেয়ে যাবেন। আর রচনা তো আছেই। n = k = o। কি ভাই এটা বুঝিনি, দ্রুত লিখতে হবে, দ্রুত। আচ্ছা, as the example of the sheltered these doing ঠিকই আছে কিন্তু একটু ভুল হয়েছে। হ্যাঁ, একটু ভুল হয়েছে। হ্যাঁ, 2-3টা জায়গায় একটু সমস্যা হয়েছে, তারপর দেখা যায় কোনো সমস্যা নেই। রবিকটা মোটামুটি ঠিকই আছে, 2-3টা জায়গায় একটু মানে
ভুল হয়েছে আর কি। হ্যাঁ, দ্রুত লিখতে হবে, দ্রুত লিখার স্পিড বাড়াতে হবে তো ভাই। এটা একদম ছোট সেন্টেন্স, একদম ছোট সেন্টেন্স এটা। উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশ তখন এসব রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে আশ্রয় দেয়। আচ্ছা, আসাদ ভাই লিখছেন এট দ্যাট টাইম। আসাদ ভাইয়েরটা মোটামুটি হ্যাঁ বলা যায়, মার্কস পেয়ে যাবেন, সমস্যা নেই। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? আর পাচ্ছি না কেন? উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে as an example of liberal humanity, as an example of liberal humanity, উদার মানবাধিকার দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশ বিডি দেন ব্যবহার করবেন, TSEN দেন মানে তখন। বাংলাদেশ শেল্টার্ড, SHALTERED শেল্টার্ড আশ্রয় দিয়েছিল। দিজ নয়, এখানে TSE আছে, দিজ আসবে প্লুরাল যেহেতু, দিজ রোহিঙ্গাস রিফিউজিস, অথবা দিস REFUGEES। রোহিঙ্গা শব্দ ব্যবহার করার দরকার নেই, কারণ এর আগে একাধিকবার রোহিঙ্গা শব্দ ব্যবহার করা আছে, এখানে নতুন করে রোহিঙ্গা শব্দ ব্যবহার করতে হবে। British then sheltered these refugees, কোথায় দিয়েছিল, আশ্রয় দিয়েছিল বলেন তো? ইন কক্সবাজার, এট কক্সবাজার না ভাই, ইন কক্সবাজার, কক্সবাজারে। বুঝাইতে পারলাম? একজন লিখছেন বাংলাদেশ গেভ শেল্টার, বাংলাদেশ দিয়েছিল। গেভ শব্দটা এখানে না আসা, না নাই বেটার। গেভ শব্দটা যদি আনেন তাহলে গিভ মানে হচ্ছে আপনার কিরকম অর্থে ব্যবহৃত, যেমন আমি আপনাকে টাকা দিলাম বা আপনার কিছু একটা দিলাম, এরকম অর্থে। গিভ আপনার শব্দের অর্থ দেয়া, কিন্তু যেখানে সেখানে মানে ব্যবহার করা যায় না। এই জন্য শেল্টার মানে আশ্রয় দেওয়া যেহেতু সরাসরি আছে, এই জন্য আপনার গিফটটা আনবেন না। যদি আপনি আনেন তার মানে আপনি যে খুব ভুল হয়ে যাবে বিষয়টা এরকম না, কিন্তু লেখক বুঝে যাবে যে আপনার চিন্তা শক্তি দুর্বলতা, চিন্তা শক্তির দুর্বলতা রয়েছে। আপনার সেন্টেন্সের কোলোকেশন ও ওয়ার্ড কোলোকেশন একটু ঝামেলা আছে। হ্যাঁ, আচ্ছা, এই সেন্টেন্সটা আপনি আপনার মতো করে আপনি এবার লেখেন তো। উদার মানবিকতার দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশ তখন তাদেরকে কেটে কক্সবাজারে দেখে, আপনি এবার আপনার মতো করে আপনি লিখবেন বাংলাদেশ তখন উদার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিল। বাংলাদেশ উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তখন বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। আপনি এই সেন্টেন্সটা আগে বাংলাদেশ তখন এই সকল রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে উদার মানবিকতা সম্পর্ক মানে উদাহরণ স্থাপন করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি আপনার মতো করে উল্টায় পাল্টায় ঘুরাই ফিরিয়ে লিখতে পারেন। এই ঘুরাই ফিরিয়ে লেখার মানে হচ্ছে এইটা, যখন আপনি শিখে যাবেন তখন আপনার মনে হবে যে এই স্ট্রাকচার আর সেন্টেন্স মুখস্থ করা থেকে দূরে থাকতে পারবে। তখন আপনি আপনার মতো করে নতুন করে যে কোনো ওয়ার্ড আসুক আপনি আপনার মতো করে নিয়ে দিতে পারবেন, লিখতে পারবেন, আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এই হচ্ছে আচ্ছা, স্পেসিফিক বাই এক্সাম্পল ফর ম্যাগনিনিমাস বাংলাদেশ। না, আপনি একদম বেশি চলে গেছেন,
সহজে থাকেন, অতিরিক্ত কঠিন করতে যে আপনার আবার যদি ঝামেলা হয় তখন অন্যরকম হয়ে যায় না। নর্মালে থাকেন, চিন্তা আপনার নর্মালে করেন। আচ্ছা, এই শরণার্থীরা নিজের দেশে ফিরে যেতে চায়, খাতায় লেখেন দ্রুত। এই শরণার্থীরা নিজের দেশে ফেরত যেতে চায়। এই শরণার্থীরা আচ্ছা মিটে দিয়ে এই শরণার্থীরা নিজের দেশে ফেরত যেতে চায়। এখানে খুব সুন্দর একটা জিনিস শেখাবো, নিজের দেশে ফেরত যেতে চায়, যেতে চায়, কিন্তু তাদের নিরাপত্তা, কিন্তু তাদের নিরাপত্তা, কিন্তু তাদের নিরাপত্তা মর্যাদা, কিন্তু তাদের নিরাপত্তার মর্যাদা মায়ানমারের নাগরিক হিসেবে তাদের অধিকার। কিন্তু ও মায়ানমারের নাগরিক হিসাবে তাদের অধিকার প্রতিষ্ঠা এসব কিছুই সম্ভব নয়, এসব কিছুই সম্ভব নয় আন্তর্জাতিক মহলের, এসব কিছুই সম্ভব নয় আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া। আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া। সেন্টেন্স দেখে মনে হচ্ছে বিশাল বড়, আসলে কিছুই না। এই শরণার্থীরা নিজের দেশে ফেরত যেতে চায়, কিন্তু তাদের নিরাপত্তা মর্যাদা ও মায়ানমারের নাগরিক হিসাবে তাদের অধিকার প্রতিষ্ঠা এসব কিছুই সম্ভব নয় আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া। আমি আপনাকে এই জিনিসটা লেখালাম এই কারণে, যদি আপনার এরকম কোনো ঘটনার ক্ষেত্রে নেগেটিভ করতে হয় তা সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট টেন্সের পরিবর্তে সাধারণত ফিউচার টেন্স করবেন। কারণ আপনার আন্তর্জাতিক মহল যদি আপনার উদ্যোগ ভালোভাবে না নেয় তাহলে এটা সম্ভব হবে না, এটা সম্ভব নয়। বিষয়টা এরকম না। দেখেন, আপনি এই শরণার্থীরা নিজের দেশে ফেরত যেতে চায়, এটা আমরা সবাই পারবো, কিন্তু তাদের নিরাপত্তা মর্যাদা ও মায়ানমারের নাগরিক হিসাবে তাদের অধিকার প্রতিষ্ঠা এসব কিছুই সম্ভব নয় আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া। এখন আপনি যখন বাংলায় বলবেন তখন আপনি লিখবেন এইভাবে, ইংরেজি লিখবেন এইভাবে, এই সকল কোনো কিছুই সম্ভব হবে না। আপনি যদি আর নট পসিবল বা ইজ নট পসিবল দেন, সেই ক্ষেত্রে আপনার ওই যে বললাম যে রাহালা ইজ এ পার্ট অফ মাই লাইফ, এই টাইপের সেন্টেন্স হবে। কারণ এখানে তো সেন্টেন্স নয়, এটা তো সারা জীবন এখানে থাকতেছে না। আপনার যদি আন্তর্জাতিক মহল যদি ভালো একটা উদ্যোগ গ্রহণ না করে, সেক্ষেত্রে এই রোহিঙ্গাটা আমাদের সম্ভব হবে না, ইন ফিউচার এখানেই থাকবে। দ্যাট ইজ ওয়াই এই টাইপের ঘটনার ক্ষেত্রে সম্ভব নয়। যদিও থাকে আপনার আর নট অথবা ইউজ নটের পরিবর্তে উইল নট ব্যবহার করবেন। বুঝতে পারলাম? তাহলে আপনার টোটালটা লিখতে চাই এই মানে হচ্ছে আপনার লিখতে হবে, যদিও এখানে সিঙ্গুলার তাহলে আপনার দিস লিখতে হবে, দিস রোহিঙ্গারা, শরণার্থীরা, রিফিউজি REFUGEES, দিস প্লুরাল, রিফিউজিস প্লুরাল, দিস রিফিউজিস, এই সকল শরণার্থীরা। এখানে কিন্তু এই সকল নাই, এই আছে। এবার আপনি যদি এই এর জায়গায় শুধু দিস ব্যবহার করে দেন তাহলে কিন্তু সেন্টেন্স গুলো আপনি জিরো বাইরে হইতেছেন। বুঝাইতে পারলাম কি ভাই? তার মানে দিস রিফিউজিস হবে না, দিস রেফিউজিস হবে। এখন
নিজের দেশে ফেরত যেতে চায়, এখন নিজের দেশে ওয়ান্ট টু ব্যাক দেয়ার কান্ট্রি অথবা ওয়ান্ট টু রিটার্ন দেয়ার কান্ট্রি, এবং রিটার্ন আপনি যখন ব্যবহার করবেন তখন আর ব্যাক ব্যবহার করবেন না। গো ব্যাক এবং রিটার্ন দুটো সিনোনিম। রিটার্নের পরে যদি আপনি আবার ব্যাক ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার রিটার্নডেন্সিগত কারণে বাক্যের ব্যবহারের ভুল হয়ে যাবে। তার মানে দিস রিফিউজিস ওয়ান্ট টু রিটার্ন দেয়ার কান্ট্রি, দেয়ার হোমল্যান্ড, তাদের নিজের দেশে ফেরত যেতে চায়। দেয়ার ওন কান্ট্রি, দেয়ার ওন হোমল্যান্ড, দেয়ার ওন মাদারল্যান্ড, তার নিজের দেশে নিজের মাতৃভূমিতে ফেরত যেতে চায়। কিন্তু বাট অথবা হাউএভার দেয়ার নিরাপত্তা, দেয়ার সেফটি, মর্যাদা মানে ডিগনিটি, মায়ানমারের নাগরিক হিসাবে তাদের অধিকার প্রতিষ্ঠা, এন্ড দ্য এস্টাবলিশমেন্টস, তাদের অধিকার, এন্ড দ্য এস্টাবলিশমেন্টস অফ রাইটস অফ এজ দ্য সিটিজেন অফ মায়ানমার, এন্ড দ্য এস্টাবলিশমেন্টস অফ দেয়ার রাইটস এজ দ্য সিটিজেন অফ মায়ানমার। তার মানে তাদের প্রতিষ্ঠা, অধিকারের প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা মানে কি, এস্টাবলিশ আমরা নাউন করেছি, এন্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ দেয়ার রাইটস, তাদের অধিকার, এজ দ্য সিটিজেন অফ মায়ানমার অথবা এজ এ সিটিজেন অফ মায়ানমার। যেহেতু এজ এ সিটিজেন্স দিবেন, যেহেতু আমাদের অনেকগুলো আছে, মায়ানমার হিসাবে সম্ভব নয়, উইল নট পসিবল অথবা উইল ইম্পসিবল, উইল নট পসিবল অথবা উইল ইম্পসিবল, সম্ভব হবে না। কি ছাড়া বলেন তো, আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া, উইদাউট এন ওভারঅল, ওভারঅল মানে হচ্ছে সার্বিক, OVRALL, ওভারঅল উদ্যোগ মানে ইনিশিয়েটিভ, অফ বাই অথবা অফ ইন্টারন্যাশনাল, মহল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, উইদাউট এন ওভারঅল ইনিশিয়েটিভ অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি অথবা বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি। এখানে অফ দিয়েন না, যে জায়গায় সব জায়গায় এর থাকলেই যে অফ ব্যবহার করতে হবে বিষয় এরকম না। অফ ব্যবহার করলে হয়ে যায় তখন হচ্ছে রাহেলার মধ্যে ইংরেজি হয়ে যাবে, এক্ষেত্রে আপনি বাই ব্যবহার করবেন। টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো, দিস রেফিউজিস ওয়ান্ট টু ব্যাক দেয়ার, কোথায় বলেন তো, টু দেয়ার হোমল্যান্ডস, বাট অথবা হাউএভার দেয়ার ডিগনিটি, মর্যাদা, এন্ড the establishments of rights of their rights as the citizen of Myanmar will not possible অথবা will impossible without an overall initiative by international community। বলেন বুঝতে পারলেন কিনা? এবং বড় বড় সেন্টেন্স এবার ভেঙে ভেঙে করে ফেলবেন, আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন CLR, ক্লিয়ার দ্রুত লেখেন। হ্যাঁ, বাংলাদেশ স্টেটেন এক্সাম্পল অফ লিবারেল, হ্যাঁ এটা খুব সুন্দর সেন্টেন্স ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এতে নতুন সেন্টেন্স বানানো শিখে গেছেন। দিস রিফিউজিস ওয়ান্ট টু রিটার্ন দেয়ার হোমল্যান্ড বাট দেয়ার উইদাউট ইনিশিয়েটিভ। ঠিক আছে, ক্লিয়ার? দ্রুত বলতে হবে, ক্লিয়ার কিনা? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। বাকিদের জানাতে হবে ক্লিয়ার করতে পেরেছি কিনা, ক্লিয়ার হলো কিনা। ওকে, 41তম BCS এর যে প্রশ্নটা, যতটুকু পার্ট আমি করিয়েছি তার বাকি পার্টটুকু করে গ্রুপে আপলোড দেবেন। একটা রিকোয়েস্ট, কোনো গাইড বই কোনো কিছু দেখেন না, আপনি যা পারেন কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো কিছু না দেখে করতে পারেন, চেষ্টা করেন, যখন আপনি পারবেন তখন আপনি মনে করবেন যে না আপনি পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? আজকে ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের অফ করা হবে বুধবার ক্লাস নিয়ে, হ্যাঁ বুধবার ক্লাস নিয়ে অফ করা হবে, বুধবার ক্লাস নিয়ে হবে। এবং 24শে জুলাই থেকে যেহেতু আমার বন্ধু দিতে হবে আমাকে, 24শে জুলাই আগেই হয়তো বন্ধু দিতে হবে,
সুতরাং এটা হচ্ছে আমাদের একটু কনসার্ন থাকতে হবে এদিকে, ঠিক আছে? যেহেতু জুলাই মাসে আমাদের আবার একটু বন্ধ থাকতে হবে, 22 বা 23 জুলাই থেকে হয়তো আমি একটু বন্ধ দিব, আমাদের যেহেতু পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। সুতরাং এটা আপনাদের বুধবারে ক্লাস নিয়ে আপনাদের ঈদের বন্ধ দেওয়া হবে, এবং বুধবারের ভিতরেই আপনাদের আরো একটা বা দুইটা শীট দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং যারা শীট করেননি তারা তো করবেনই না, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার হাতে শীট থাকে, নেক্সট ক্লাস থেকে আমরা বেসিক আলোচনা করার পরে এই যে খন্ড খন্ড বাক্য ধরছি, এরপরে কিন্তু খন্ড খন্ড বাক্য ধরবো না, ওদের পত্রিকা থেকে আগে দিয়ে দিব আমি, অথবা এদের উপর রচনা থেকে দিব, রচনা থেকে আপনাকে ডিলিট করতে বলবো, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সুতরাং শীট ফটোকপি এবং প্রিন্ট দ্রুত করে ফেলেন ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, রিটার্নের পরে টু ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু রিটার্নের পরে ব্যাক ব্যবহার করিয়েন না, ব্যাক ব্যবহার করিয়েন না, টু ব্যবহার করে নিয়ে ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে ব্যাক ব্যবহার করেন না, ঠিক আছে? রিটার্নের পরে ব্যাক ব্যবহার করবেন না। ওকে, আল্লাহ হাফেজ।